আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমার শাড়ি হতে শুরু করে ছোট বড় সাইজ সব নিজ হাতে কিনলাম, আর তুমি আমার একটা শর্ট প্যান্ট আনার কথা বলাতে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। মিসেস শ্রেয়সী, আমার ভবিষ্যৎ ডুবিয়ে দিও না। আগে থেকে শক্ত হও, প্রস্তুতি নাও। যে কোনো সময় কিন্তু ক্রিয়াকলাপ শুরু হয়ে যেতে পারে, ওয়ার্নিং দিয়ে রাখলাম। শ্রেয়া অপ্রতিভ হলো, লজ্জা ও ভীরু ভীরু মন নিয়ে বলল, খেতে নিচে আসবেন। কথাটা বলে তড়িঘড়ি করে পালিয়ে আসে। সেখানে থাকাটাও দম বন্ধকর ছিল। মেহরিমা বাহিরে আসলেন স্বামীর খোঁজে। দৌড়ে চোখ ফেলতেই দেখে নুরুল চৌধুরী পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে মাথা নত করে রেখেছেন। আজও হয়তো ক্ষমা চাইছেন মনে মনে প্রিয় সেই নারীর নিকট শত শতবার। সেদিকে আর পা বাড়ালেন না তিনি। বুড়ো বয়সেও অন্তরে তীব্র চলন হয়। হিংসায় নয়, বরং নুরুল চৌধুরীর জীবনের প্রথম নারী হতে না পেরে। তোহাসের মা অনেক ভাগ্যবতী। মেহরিমাও কপাল গুণে এবাড়ির বউ হয়ে ছোট একটা সুন্দর বাচ্চা ছেলে পেয়ে গিয়েছিলেন। কত মায়া মমতা মিশিয়ে মা বলে ডাকত সে। বুকের সাথে মিশিয়ে গিয়ে বলতো, নতুন মা তুমি অনেক সুন্দর, আমাকে আদর করো বেশি বেশি। সময়ের প্রেক্ষিতে তিনি বুঝলেন পৃথিবীতে সব নারীর সংসার সাজায় না, কেউ কেউ ঘরও ভাঙে। বিচ্ছেদ ঘটায় মনের। প্রতিদিন প্রতিক্ষণে তোহাসের জন্য মন পড়ে ওনার। জন্মদাত্রী না হোক, মমতা মিশিয়ে বড় করেছেন তিনি তাকে। রুমে এসে কেঁদে উঠলেন। 2 সন্তানের জননী হয়েও তিনি আজ একা, মনোমালিন্য ছেলেদের সঙ্গে। মা ভালো চাই, এটা কি সন্তানেরা বোঝে না? খাবারের পর্ব শেষ করে কক্ষে পা রেখে শ্রেয়া এসেই সংশয়ে পড়ে যায় ও। তুর্য সোজা হয়ে শুয়ে আছে, মুখের উপর মোবাইলের আলো, মনোনিবেশ সম্পূর্ণ তাতেই। শ্রেয়ার দ্বিধাদ্বন্দ্বের প্রধান কারণ হলো গত রাতগুলো তুর্যের আদেশ মোতাবেক খাটেই শুয়েছে। প্রিয়দের বাড়িতেও কি তার পাশেই একই বিছানায় ঘুমাবে? এখানে তো টাকা পোষানোর প্রশ্নই ওঠে না। তবুও কি বিছানায় থাকতে দিবে, নাকি নাটকের মতন বলবে নিচে থাকো? ঠিক কত বছর চলবে লোকটার হেয়ালিপনা অভিনয়? অতীব চিন্তায় মশগুল থাকার এক পর্যায়ে খেয়ালে আসে তুর্য উঠে বসেছে। কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, চিন্তা করতে করতে মুহূর্তের মধ্যে একটুখানি শুকিয়ে গেলে। নিশ্চয়ই আধা কেজি কমে গেছে ওজন। এদিকে এসো শ্রেয়সী। তাজ্জব হলেও গুটি গুটি পায়ে কিছুটা এগিয়ে গেল ও। আলতো নরম স্বরে বলল, আমি কোথায় বসবো স্যার? তুর্য আবারও শটান হয়ে শুয়ে পড়ে। দাঁতে দাঁত চিবিয়ে বলে, বুকে। কি? হাত ধরে হ্যাচকা টানে শ্রেয়ার নরম সরম দেহটা বিছানায় ফেলল তুর্য। ভয়ে হকচকিয়ে গেল শ্রেয়া। সহসাই ধরাস ধরাস করে কাঁপল সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ। অনুভব করল ওই গলায় শুষ্ক ওষ্ঠদয়ের গাঢ় ছোঁয়া। ক্রমশ গভীরে পরিণত হয় তা। শাড়ি ভেদ করে বলিষ্ঠ হাতের চাপ পড়ে উদরে। আনমনে অস্থিরতায় তুর্যের ঘাড়ে খামচে ধরতে নেয় ও। তখনই তুর্য কঠিন স্বরে শাসায়, একদম না। শরীরে নখ বিঁধলে আমি কিন্তু সীমা লঙ্ঘন করে ফেলবো। তুমি কি তাই চাইছো? শ্রেয়া নিমিলিত চক্ষুদয়ের পল্লব নাড়ে। তুর্য ওর জবাবের অপেক্ষা করে না। শ্রবণ নালীর সান্নিধ্যে মুখ রাখে, বলে, আমি তো বউ কোথায় থাকে সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলাম। তুমি এখন আমাকে ধৈর্যহীন করার তোড়জোড় চালাচ্ছ বউ। হুট করে পুরো কক্ষ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। কারেন্ট চলে গিয়েছে। তুর্য এটা নিয়েও কথা শোনায়। গাঢ় স্বরে বলে ওঠে, সবকিছু কেমন তোমার পক্ষ হয়ে আমাকে কিছু একটা ইশারা করছে। শ্রেয়ার রন্ধ্রে রন্ধ্রে শিহরণ তর সইল না আর। চোখ মুখ খিচে মনের চিন্তাটা বাস্তবায়ন করেই ছাড়ল। মানুষপটে বিষাদ ছুঁয়েছে, সহস্র সহস্র তাহাদের পরিমাণ। শূন্যতায় খা খা করছে অন্তকরণ। কবে আসবে বর্ষণ? জলধারার শীতল আলিঙ্গনে হিম হবে ভিতর কোন ক্ষণে? আষাঢ়ের জল আদেও কি স্পর্শ করবে ভূমিকে? প্রচণ্ড তাপদাহে তারা যে ফেটে চৌচির, কিন্তু শ্রেয়ার ন্যায় নয়। ওর শূন্য তৃষ্ণার্ত অন্তরের উত্তাপ নিভানোর কাজটা কখনো আকাশ ভেঙে নেমে আসা বৃষ্টির দ্বারা সম্ভব নয়। এই
অগ্নি তেজের শীতলীকরণ হবে কেবল কেবল তুর্য নামক শ্রাবণ মাধ্যমে। মানুষটা সেই যে গত সপ্তাহে গেল, আর একটা খোঁজ খবরও নেই। এ বাড়িতে তুর্যবিহীন কেটে গেল শ্রেয়ার 7টা দিন। তন্মধ্যে বেশ ঘটনা ঘটেছে। ঘটনাগুলোও শ্রেয়াকে এতটা আঘাত করেনি যতটা করেছে প্রিয় সেই পুরুষের অনুপস্থিতি। হলদে তুতিতে খোলা বারান্দায় হলুদ পাখি সেজে চেয়ারে বসে আছে শ্রেয়া। চেহারায় প্রিয়র মনে অমানিসা ও মলিন ভাব। তুর্য প্রিয়দের বাড়ি থেকে পরের দিন সকালে বিদায় নিয়ে সোজা চট্টগ্রামের উদ্দেশ্যে পাড়ি জমায়। একটা শব্দও বলে যায়নি শ্রেয়াকে যাওয়ার আগে। শুধু আয়ুষকে জানিয়েছে শ্রেয়াকে যেন বাড়িতে নিয়ে যায় সাথে। হঠাৎ সাথে নিয়ে যাওয়া সম্ভব না। শ্রেয়া তখনও গভীর ঘুমে মগ্ন ছিল। উঠে প্রিয়র কাছ থেকে এসব শুনে অত্যন্ত বিস্মিত হয়। মনে ভয় জমে। তুর্য কি তাহলে রাত্রির অর্ধভাগে ঘটে যাওয়া ঘটনার রেস ধরে অকস্মাৎ চলে গেল? কেন যে ও অমন করতে গেল? যাওয়ার পরে 2 দিন বাদে শ্রেয়া চৌধুরী বাড়িতে ফিরে আসে। ওকে দেখে মেহরিমা সকলের সামনে তেতে উঠলেন। সুযোগ পেয়ে কথা শোনালেন। কি এমন হলো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমার ছেলেকে সকাল সকাল চট্টগ্রাম চলে যেতে হলো? আগেও শান্তি দিলে না, এখনো না। কথাগুলো শুনিয়ে চলে যান তিনি। তোরজোর খালা বার কতক জিজ্ঞেস করে তার হঠাৎ চলে যাওয়ার কারণ, কিন্তু বরাবরই প্রত্যুত্তরে পরাজয় মেনে নেয় শ্রেয়া। তারপর তৎপর গুনে গুনে আরও কয়েকটা দিন কেটে গেল। অনেকবার মোবাইল হাতে নিয়েও কল দিতে গিয়ে ফিরে আসে শ্রেয়া। প্রচণ্ড দ্বিধা দ্বন্দ্বে ভুগছেও। এত জেদ রাগ, তাহলে রাগই কি করেছে? নয়তো কেন এতদিনে একটিবারও কল মেসেজ কিছুই করলো না? বারান্দার রেলিংয়ে শ্রেয়া মাথা ঠেকিয়ে রইল। মোবাইলটা পড়ে আছে চেয়ারের এক পাশে। চোখ দুটো অশ্রুতে টলমলো অবস্থা। তোর্যের দেহের কড়া পারফিউমের ঘ্রাণ, হেয়ালিপনা, তেরা বাঁকা শব্দ মিলে এক একটা বাক্য, গম্ভীর তেজি ভাব, সবকিছু ওকে বড্ড পোড়াচ্ছে। মনে স্পৃহা চাচ্ছে এখনই বাস ধরে ছুটে যেতে চট্টগ্রাম। আয়ুষও অনেকবার কল দিয়েছিল, কোনো হদিশ নেই তার। কোথায় গেল? 1 সপ্তাহ সহ্য করেছে, আর পারছে না শ্রেয়া। পাশ থেকে হাতড়ে ফোনটা হাতে নেয়। তোর্যের নাম্বারে ছোট্ট একটা বার্তা পাঠায় বহু সাহস জুগিয়ে। আসসালামু আলাইকুম স্যার। মিনিট পেরোয়, কিন্তু অপর দিক হতে কোনো উত্তর মেলে না। এ যাত্রায় নিজেকে দমিয়ে রাখা কঠিন হতে কঠিনতম হয়ে পড়ে। অতি সন্তর্পণে গড়ায় জল, ভিজায় শ্বেত কপল যুগল। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে চেনা একটা স্বর ডেকে ওঠে, নতুন বধূ, নিচে চলো খাইবা। শ্রেয়া ফেরে না। এই অবাধ্য জলের সাক্ষী করতে চায় না ও কাউকে। কাঁদলে কাঁদবে, শক্তপক্ষ সেই বক্ষে মাথা এলিয়ে। তবুও কান্নাগুলোও তার নামে হোক, দেখুক সেও জানুক শ্রেয়া আজ সম্পূর্ণভাবে গাত হয়েছে তার ঘুরিয়ে পেঁচিয়ে জটিলভাবে প্রকাশ করা অনুভূতিদের সম্পর্কে। কিছু কিছু জিনিস কখনো ফিরিয়ে নেওয়া সম্ভবপর হয় না। তার মধ্যে একটা হলো মানব কণ্ঠনালী গলিয়ে উন্মুক্ত হওয়া শব্দাংশ। শতাধিকবার চাওয়া সত্ত্বেও শ্রেয়া ফিরিয়ে নিতে পারছে না। যার দরুন মিলছে বিচ্ছেদের অসুখ, সে এক নিদারুণ অসুখ। শ্রেয়ার নরম মনে অঢেলভাবে বিস্তার লাভ করছে তা। কর্ণবিবরে আবারও প্রবেশ করে রহিমার তরতরে স্বর। ও নতুন বধূ, খাইবা না? খাবো না খালা। ভাঙা ভাঙা কণ্ঠে তৎক্ষণাৎ জবাব শ্রেয়ার। রহিমা পেছন থেকে চুলে হাত বুলিয়ে বলল, মন খারাপ তোমার? কথা হয় নাই তুর্য বাবার লগে? শ্রেয়ার অভিমান বেড়ে গেল। ঠান্ডা গলায় বলল, না, লেকচারার সাহেবের সময় আছে নাকি? কাউকেই তো ফোন দিচ্ছে না। কে কইল কাউরে দেয় না? তুমি যেদিন বাবারে পুরোপুরি চিনে যাইবা সেদিন কইবা খালা এমন একটা জামাই আমায় হোক। শ্রেয়া বিস্ময়া হত, ব্যগ্র কণ্ঠে সরব করে বলে, ফোন দিয়েছেন তিনি? রহিমা খালা যেন প্রশ্নটা উপেক্ষা করল। বলল, এখন আইও আমার লগে, মেলা রাত তৈছে, তোমারে খাওয়াইয়া আমি ঘুম দিমু। শ্রেয়া খেয়াল করেছে তুর্য যাওয়ার পর থেকে প্রিয় ও খালা ওর খেয়াল রাখছে, বিশেষ করে রহিমা খালা। এ বাড়িতে একমাত্র ওর জন্য যদি কারো অতিরিক্ত দরদ থাকে তাহলে সেটা নিঃসন্দেহে রহিমা খালাই প্রকাশ করছে। মায়ের মতন আচরণ ওনার। শ্রেয়ার বড্ড আনচান করে আজকাল মনটা মাকে দেখবার, কিন্তু সেটা তো কোনো কালেই সম্ভব না।
রহিমা খালাকে দেখেই ও তৃপ্তি মেটায়। মেহরিমা ও ফাতিমা চৌধুরী হাঁটতে বসতে কথা শুনিয়ে যায় ওকে। ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছে ও স্বামীবিহীন শ্বশুরবাড়িটা মেয়েদের জন্য কখনো শান্তির স্থান না। মনের সন্দেহ ব্যক্ত করে প্রশ্ন করে শ্রেয়া। আপনি আমার জন্য এত চিন্তা করছেন কেন খালা? তোমার দায়িত্ব জানি কেউ একজন আমারে দিয়ে গেছে এ বাড়িতে, তার ভরসায় জায়গাটা আমি। এইটা আমার কত বড় পাওয়া তুমি বুঝবা না নতুন বধূ। সব সময় আমার জীবনটা দিয়া হইলেও তোমার খেয়াল রাখমু। শ্রেয়া হতবিহ্বল হয়ে পড়ে। অবাক হলেও কথা বাড়ালো না। দুহাতে চোখ মুছে ওষ্ঠদয়ে হাসি মাখে, মিছে হাসি, বলে, আম্মা, বাবা, প্রিয় সবাই খেয়ে নিয়েছে? তুমি বাকি ভরসার তোমারে ডাকতাছিল। আমি কইছি তুমি পরে খাইবা, কিন্তু প্রিয় রইছে, কইল তোমার লগে নাকি খাইব। আচ্ছা চলুন। শ্রেয়া আগে আগে বারান্দা ছেড়ে চলে গেল। রহিমা লম্বা নিঃশ্বাস ফেলে হাতের মোবাইলটা কানে নিয়ে বলে উঠল ফিসফিস করে, চুপি সারে, সুস্থ হইছ নি কিছুটা? মায়াডা তোমারে ছাড়া দুঃখ পাইতাছে। অপর পাশ থেকে তাৎক্ষণিক কর্ণাধার হয়। মা কি ওকে বেশি কথা শোনাচ্ছে? মোক্ষম সময় পেয়ে রহিমা গড়গড় করে বলল, শুধু তোমার মা, আম্মাও ছাড় দিতাছে না। এখন যদি তোমার কথা শুনে তাইলে তো নতুন বধূর একদম ছাড়বো না। তোমার মার মায়া দয়া যে কই পালাইছে, আগে কত বালা ছিল। আচ্ছা, ওর খেয়াল রাখবেন। কথাটা বলতে দেরি, তবে কলটা কাটতে বিলম্ব করেনি মানুষটা। রহিমা হতাশা মিশ্রিত নিঃশ্বাস ফেলে দ্রুত গতিতে নিচে যায়। তন্ত্রা নিয়ে গায়েব হয়েছে তুর্য। শ্রেয়ার ঘুম পায় না। নিশিথিনিতে হাঁটতে বের হলো বাগানের দিকটায়। বাড়ির সব মেহমান 1-2 দিন থেকেই চলে গিয়েছে। রুনা খালা এই কদিন ছিলেন, কিন্তু তিনিও নিজের বাড়িতে চলে গিয়েছেন। একটা মাস বাংলাদেশে কাটিয়ে আবার কানাডায় চলে যাবেন। গুড়ি গুড়ি বর্ষণ হচ্ছে, একটু একটু করে দেহ স্পর্শ করছে। এটা অত্যন্ত উপভোগ করছে শ্রেয়া। কিছু দূর হেঁটে আসতেই চক্ষে বিধে নুরুল চৌধুরী বাগানে পাতানো বেঞ্চিতে বসে আছেন মাথা নত করে। অবলীলায় ঠাউর করল সে আধা বয়স্কই মানুষটা কোনো কারণে ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছেন। ঘরে ফিরে যাওয়ার মতো পোষণ করে ও, তথাপি পাও বাড়ায়, কিন্তু সঙ্গে সঙ্গে থেমে যেতে হয়। নুরুল চৌধুরী হাসি মুখে ডাকে ওকে। শ্রেয়া আজ একটা জিনিস খেয়াল করলো, ওনার কণ্ঠে গম্ভীরতা নেই নিত্যদিনের মতন। এই মুহূর্তে উপস্থিত শুধু শুধুই বিষাদ। মাথায় ঘোমটা সমেত বেঞ্চির কাছে এসে দাঁড়ায় ও, নম্রতার সহিত বলল, জি বাবা। এত রাতে বাইরে কেন তুমি? শ্রেয়া মৌনতা পালন করলো। কি বলবে ভেবে পাচ্ছে না। নুরুল চৌধুরী নিচু থেকেই বললেন, বুড়ো শ্বশুরের পাশে একটু বসবি মা, কিছু কথা বলতে চাই তোকে। অপ্রস্তুত হলো শ্রেয়া। দূরত্ব রেখে এক কোণে বসলো। কখনো তো বাবার সান্নিধ্যে যাওয়া হয়নি, বাবার আদর কেমন হয় সেটাও ওর জানা নেই। ছোট্ট করে বলে উঠল, বলুন বাবা। শরীরের সাথে কথা হয়নি তোর, তাই না? ছেলেটা আমারও ফোন তুলছে না। যাই হোক, প্রিয়র কাছ থেকে শুনলাম সামনের সপ্তাহে তোদের পরীক্ষা, 3 দিন পর পাঠিয়ে দিবে তোদের। তখন আমাকে গিয়ে জানাস তো আমার ছেলেটা কেমন আছে। ওর মন মতন বাবা আমি হতে পারলাম না, না পারলাম পরিবারের ভালো কর্তা হতে। তোর শাশুড়ি এই কয়দিন তোকে অনেক কথা শুনিয়েছে, আমি খেয়াল করেছি। আসলে ওর দোষ নেই, আমরা সবাই পরিস্থিতির শিকার। মনে একটা ভয় থেকেই এরকম করে। তোয়াশের মতো তুর্যকেও হারিয়ে ফেলার ভয়। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি বাবা। খুঁতখুঁত স্বরে অনুমতি চাইল শ্রেয়া। নুরুল চৌধুরী নির্দ্বিধায় বললেন, আমি জানি তুই কি প্রশ্ন করবি। সম্পর্কে তোর শ্বশুর হতে পারি, কিন্তু তুই আমার মেয়ে। তোকে প্রথম দিন থেকেই নিজের মেয়ে ভেবে আসছি আমি। বাবার জীবনে কয়েকটা কথা জানার অধিকার মেয়ে রয়েছে, আমিও আমার মেয়েকে শেয়ার করতে চাই। তোয়াশা আমার প্রথম স্ত্রী সন্তান, আমার বড় ছেলে। তোয়াশের মা মায়া ছিল আমার বান্ধবীর মেয়ে, গ্রামের মেয়ে ছিল। বড্ড পড়ালেখায় ঝোঁক ছিল মেয়েটার। তখন সবে সে ম্যাট্রিক দিয়েছে। ওর ক্লাসের সকল মেয়েদের প্রায় বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু তার মাথায় ভূত চাপে সে ইন্টার পাস করবে। ওদের গ্রামে তখন কোনো কলেজ হয়নি। আম্মা এটা শুনে তার বান্ধবীকে বুঝিয়ে মায়াকে এখানে নিয়ে আসে। এটুকু বলে শব্দ করে হেসে উঠলেন নুরুল চৌধুরী। পাঞ্জাবির হাতা দিয়ে মুখ মুছলেন। শ্রেয়া যেন ঘোরে আছে। নুরুল চৌধুরী সামনের দিকে তাকিয়েই বলে উঠলেন,
অবাক হচ্ছিস? জানিস তোর মধ্যে ঠিক মায়ের স্বভাব, চুপ করে সব সহ্য করা, জবাব না দেওয়া। কথায় কথায় ও একদম এমন ছিল। তোর প্রথম শাশুড়ি থাকলে তোকে কলেজায় ঢুকিয়ে রাখতো। তুই তো ওরই প্রতিচ্ছবি মা। মায়ের চুপচাপ স্বভাবের আমি সব থেকে বেশি মুগ্ধ হয়েছিলাম। এত শান্ত মেয়ে আমি কখনো দেখিনি। ওই যে পেয়ারা গাছটা দেখছিস না, এটা ওর জন্যই লাগানো। অনেক পছন্দ ছিল ওর পেয়ারা। অবশ্যই এটা আমি আগে লাগাইনি, ওর মৃত্যুর পর লাগিয়েছি, অনেক পর। তুষার তখন ভার্সিটিতে পড়ে। শ্রেয়া মাথা উঁচিয়ে সদর্পে দাঁড়ানো পেয়ারা গাছটার দিকে ঘাড় বাঁকিয়ে তাকায়। বাগানের নিভু নিভু দীপ্তি ও চাঁদের রূপে বড় বড় পেয়ারা ভাসছে অক্ষিপটে। ভালোবাসা বোধ হয় এমনই হয়, প্রিয় মানুষটা নেই অথচ তার স্মৃতি আঁকড়ে ধরে দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস বিমোচন করছে খোলা প্রকৃতিতে কেউ আড়ালে আবডালে। কি অতি দারুণ যন্ত্রণা! তাকে চাইলেও ছোঁয়া যাবে না, আঁকা যাবে না চক্ষু ক্যানভাসে, শুধুই অনুভব করা সম্ভব। ছুঁয়ে দেখা যাবে তার পছন্দের জিনিসগুলো। শ্রেয়া এক্ষুনি ঠাউর করে হৃদয় মিলে গেলে স্পর্শের প্রয়োজন পড়ে না। দূর হতে দূরে দু প্রান্তে থেকেও অনুভব করা যায় প্রিয় ব্যক্তিকে। হৃদয়ের মিলন ব্যতীত স্বামী শ্বশুর শাশুড়ি কারোর সাথেই সুখে শান্তিতে থাকা পসিবল হয়ে ওঠে না। মনে মন মিললেই তো সুখ। আনতস্বরে রয়ে শুয়ে বলল, আমি আপনার গাছ থেকে পেয়ারা খেয়েছি বাবা, মিষ্টি ছিল খুব। নুরুল চৌধুরী ওষ্ঠদ্বয় প্রসারিত করলেন, বললেন, জানি মা, আগে কাউকে অনুমতি দিতাম না, পরে একসময় না দিয়ে থাকতে পারলাম না। যার জন্য লাগালাম সে তো কখনো খেতে পারবে না, তার সে অন্যদেরই খাওয়ার সুযোগ করে দিলাম। শ্রেয়ার ভারী ভালো লাগছে শ্বশুর মশাইয়ের কথাগুলো। মনের বিষাদ কমেছে, এসেছে অনেকটা। আষাঢ়ে প্রকৃতিতে শ্রাবণ হাওয়া বইছে যেন। আবছা আবছা অন্ধকারের নির্মল পরিবেশে মিশে যাচ্ছে ওদের তপ্ত নিঃশ্বাস। বহুদিন কথা বলার মানুষ পায় না ও। কখনো তো কেউ আদুরে ভঙ্গিতে কাছে ডাকেনি। যখন জানলো আজ কেউ ওকে নিজের কন্যার স্থান দিয়েছে, মনটা কেমন আহ্লাদি হয়ে উঠেছে। নুরুল চৌধুরীর বিষাদ মাখা বাক্যগুলো মধুর লাগছে। ছোট্ট থেকে নিশ্চুপ স্বভাবের মেয়েটা হুট করে বাবার সান্নিধ্য পেয়ে কৌতূহলের সঙ্গে অধিকার খাটায়। নরম গলায় প্রশ্ন করল শ্রেয়া, মায়া আম্মাও তোহাস ভাইয়ার ব্যাপারে আর বলবেন না বাবা? কেন বলবো না মা? আজ আমার মেয়ের কাছে মনের সব জমানো কথা বলবো। বহুদিন হলো কথা শেয়ার করার মানুষ পাই না। মনের গভীরে হতে অনুভব হলো শ্রেয়ার এ পৃথিবীতে কথা শেয়ার করার মানুষের কত অভাব। দিনের পর দিন কথার ভারে মানসিকভাবে ভেঙে পড়ছে কত শত মানব। মুখে না হোক মনে মনে একটা বিশ্বস্ত মানুষ খুঁজে বেড়ায় তারা, কিন্তু মেলে না। কেউ বোঝে না, বুঝতে বুঝতে বড্ড বিলম্ব করে ফেলে। যেদিন থেকে বোঝার বয়স হলো, সকাল সন্ধ্যা অভ্যাস হয়ে উঠেছিল নিয়ম করে হাঁটার। প্রায় একা হাঁটতাম। তারপর আমার পথের সঙ্গে হয় মায়া। মেয়েটা কিছু বলতো না, চুপি চুপি পা ফেলতো আমার সাথে। এই শহরে যখন নতুন আসে প্রায় কাঁদতো, বলতো আমার ভয় লাগে নুরুল ভাই, কিছু চিনি না, খারাপ লাগে। আমার স্বভাব পুরোটাই বাজেয়াপ্ত করেছে তুর্য। বলতে পারিস আমি একদম ওর মতন ছিলাম। মেয়েদের অতিরিক্ত ফ্যাস ফ্যাস, অহেতুক কান্না, সকল পরিস্থিতিতে নিজেকে দুর্বল দেখানো অপছন্দ ছিল আমার। আর স্বার্থপর মেয়েদের ঘৃণা দৃষ্টিতে দেখতাম। প্রথম মায়ের এসব আমার বিরক্ত লাগতো। কতবার যে মেরেছি মেয়েটাকে, বারবার বলতাম দুর্বল মেয়েদের আমার পছন্দ না। কিন্তু ও ছিল নাছড় বান্দা, চলে গেল। কিন্তু আফসোস, ওকে শেষমেশ স্ট্রং হতে দেখলাম না। এতটাই দুর্বল ছিল, অল্পতেই ছেড়ে যায় আমাদের। তুয়াসকে জন্ম দিতেই মৃত্যু হয় ওর। তবে একদিক থেকেও ও জিতে গিয়েছে জানিস। নিজের নীরব স্বভাবের হারিয়ে গেছে আমাকে। তুই কখনো দু বেগুনি করেছিস? মায়া করতো, ভীষণ ভালো লাগতো ওকে। তুয়াসকে রেখে চলে যায় মায়া। কত হাত জোর করে ওর বাবা মাকে মানিয়ে আমার বউ করে ঘরে তুলেছিলাম। মন শুধু বলতো মায়া থাকবে না, কিন্তু ওর মায়া শেষ নিঃশ্বাস অব্দিও কাটবে না। হলো তাই, এখনো কাটেনি। তুয়াসের মা বলিতে এবং মায়ের ইমোশনাল ব্ল্যাকমেলের চৌধুরী বাড়িতে আনি মেহেরিমাকে। মেহেরিমা মনের দিক থেকে খারাপ না, খারাপ হলে সৎ মা হয়েও বুকে আগলে নিত না তুয়াসকে। নিজের সকল সুখ ত্যাগ করে সারাক্ষণ আমাকে জিজ্ঞেস করত, তুয়াস কিসে খুশি হবে, কি করলে হাসবে। নিজের সন্তান গর্ভে নিয়েও জীবন বাজি রেখে তুয়াসের প্রাণ রক্ষা করেছে। তুর্য তখন ওর গর্ভে 9 মাসের গর্ভবতী হয়ে বাড়িতে কেউ না থাকায় তুয়াসকে কোলে নিয়ে সিঁড়িতে মুখ থুপড়ে পড়ে যায় মেহেরিমা। ছেলেটার পেট ব্যথা করছিল, কোনো ক্রমেই কমছিল না। আমাকে ফোন দেয় অনেকবার। আমার প্রতীক্ষায় না থেকে মেহেরিমা নিজেই ওকে ডাক্তারের কাছে ছুট লাগায়, কিন্তু যেতে আর পারে না।
উল্টে নিজের প্রাণ খোয়াতে বসে। তুই বল মা, যেই মেয়ে সতীনের ছেলেকে নিজের গর্ভের সন্তানের চেয়ে অতি আদর যত্ন বড় করেছে, সে কখনো ওই সন্তানের খারাপ চাইতে পারে? কখনো সতীনের ছেলে ভেবে অন্যায় অবিচার করতে পারে? নুরুল চৌধুরীর কাতর কণ্ঠস্বরে রোদনের ছাপ বিশদ। শ্রেয়া নির্বাক স্থবির। ও কি ভেবেছিল মেহেরিমাকে? প্রকৃতপক্ষে সেই নারী কেমন বের হলো? ওনার মনটা হয়তো একদিনে কঠোর হয়নি, নিশ্চয়ই কারণ রয়েছে। তোর মতো এতিম একটা মেয়েকে ভালোবেসে গোপনে বিয়ে করে তোয়াস। মেয়েটার নাম আরিয়ানা। ওর গোপনে বিয়ে করার বিষয়টা আমাদের সবাইকে কষ্ট দেয়। কারণ জিজ্ঞেস করলে জানাই, এতিম বলে যদি পরিবার না মেনে নেয় তাই। যাক, মেয়েটাকে সম্মান দিয়ে ও চাচার বাড়ি থেকে নিয়ে আসি। প্রথম কয়দিন সবকিছু ভালো করলেও হঠাৎ খেয়াল করলাম মেহেরিমা প্রায় মনমরা হয়ে বসে থাকে। জিজ্ঞাসা করলেও উত্তর দেয় না। আমি তো সারাদিন বাড়িতে থাকি না, তুয়াশও আমার সাথে অফিসে থাকে। তুর্য আয়ুষও সারাদিন বন্ধুদের সাথে ঘুরে ফিরে আড্ডা দেয়। ইচ্ছা হলে বিজনেসে একটু একটু মনোযোগী আর কি। দিনে দিনে বুঝতে পারলাম সংসারে কিছু একটা নিয়ে অশান্তি হচ্ছে। তুয়াশও মেহেরিমার সঙ্গে ঠিকঠাক কথা বলে না, এড়িয়ে চলে। যে ছেলে মায়ের হাতে খাওয়ার পাগল ছিল তাকেই দেখি এবার সকালে নাস্তার টেবিলে মেহেরিমার বানানো খাবার স্পর্শ পর্যন্ত করলো না। মা ও ছেলে এক অপরকে না দেখে থাকতে পারতো না। অথচ বিয়ের কয়েকদিনের মাথায় এমন মনোমালিন্য সন্দেহ লাগে আমার। পরে মায়ের কাছ থেকে জানি আরিয়ানা নাকি সারাক্ষণ বলে ওর আপন শাশুড়ি নেই, বলে মেহেরিমা ওকে ভালো চোখে দেখে না, এতিম বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, খাবার খেলে নাকি খোঁটা দেয়, ওকে ঠিক মতন ভার্সিটিতে দিতে দেয় না। এগুলো বলে তোয়াশের কাছে। এই নিয়ে আমারও তুর্যর অনুপস্থিতিতে তোয়াশকে মেহেরিমার সঙ্গে ঝামেলা করে। মায়ের চেয়ে অতিরিক্ত বিশ্বাস করে বসে বউকে। একা ছেলের নিজের মা এবং স্ত্রী দুজনের প্রতি সম্মান দায়িত্ব পালন করা উচিত। তাই বলে বিনা সত্য জেনেও কার প্রতিত্ব বা কষ্ট দেওয়া ঠিক না। আরিয়ানা এসেছে মাত্র কয়েকদিন, কিন্তু মেহেরিমাকে আমি বছর খানিক ধরে দেখছি। যাকে এতিম সহজ সরল ভেবে একটা সংসারের দায়িত্ব দিতে চেয়েছিলাম, সেই মেয়ে তছনছ করে দিল সব কিছু। মা ও ছেলের মাঝে রক্ত অপমান পরের পার্থক্য টেনে আনে। মেয়েটার রূপ সুন্দর ঠিকই, কিন্তু তোমার মতো সুন্দর মনে হয়নি। ভাবো তো, ছোট ছেলেকে সব দিয়ে দিব, বড় ছেলেকে সম্পত্তি কম দিব, প্রত্যেক ঘরে যা হয় আর কি। আমাকে একবার বললেই হতো, কিন্তু না বলে আমার পরিবারে ভাঙন ধরায়, মা ছেলের বিচ্ছেদ ঘটায়। এভাবে চলতে চলতে ওদের বিয়ের 3 মাসের মাথায় একটা বড় সড়ো কাণ্ড ঘটে যায়। আরিয়ানা মিসক্যারেজ হয়, দোষে পড়ে মেহেরিমার ওপর। আরিয়ানা নাকি তোয়াশকে জানায় মেহেরিমা খাবারে কিছু মিশিয়ে দিয়েছে, খাওয়ার পরে এমন হয়েছে। সেদিন বাড়িতে তুর্য সহ সকলে থাকায় একটা হুলুস্থুলুস কাণ্ড বেঁধে যায়। আরিয়ানাকে হসপিটাল থেকে নিয়ে এসেই চিল্লাচিল্লি শুরু করে তোয়াশ। মেহেরিমাকে বলার সুযোগ না দিয়ে ঘৃণা চোখে তাকিয়ে বলে, সতীনের ছেলে বলে এমন করলে? নিজের ছেলের বউ হলে পারতেন। তুর্যর বউয়ের সাথে এমন করবেন আপনি? বাচ্চা মেরে ফেললেই নিজের অংশ ছেড়ে দেব ভাববেন না। কেন মারলেন আপনি আমাদের বাচ্চাটাকে? নিকৃষ্ট মহিলা, বাচ্চাও সম্পত্তির ভাগ পেয়ে যাবে, তাই সহ্য হতো না আপনার? আমি পেপার পড়া বন্ধ করে রুম থেকে এসে গম্ভীর স্বরে ডাকি কেবল তোহাসকে। ও সাথে সাথে আমাকে এমন একটা কথা বলে, তখনই আমার হৃৎপিণ্ডটা দুভাগে ভাগ হয়ে যায়। মা, ভুলে যায় আমি সকল সুখ। ব্যথায় জর্জিত হয়ে পড়ে আমার শরীরটা। কানে বাজে ওর কথাগুলো। আপনিও যোগ আছেন এই মহিলার সাথে, নয় এত শাসন করেন কিভাবে তিনি এই বাড়িতে? বুঝিয়ে দিলেন বাবা দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয় বউয়ের গোলাম হয়ে যায়। প্রথম বউয়ের সন্তানের কথা মাথায় থাকে না, দ্বিতীয় নারীর মেহে পড়ে। ওর সেই বিষাক্ত বাক্যগুলো শুনে আমি কিছু না বললেও তুর্য সহ্য করতে পারে না। যে ভাইকে সম্মান করে এসেছে সবসময়, রাগের কষ্টে তার কলা চেপে ধরে গর্জে ওঠে ছেলেটা। কিন্তু তোয়াশ ওকেও দুমড়ে মুচড়ে দেয়, বলে, তুইও মিসেস মেহেরিমার মতো। আমাকে আরিয়ান জানিয়েছে বাসায় একা পেলে ওকে কিভাবে রাগ দেখাতি, এতিম বলে অবজ্ঞা করতি। নিজের বউয়ের প্রাণ রক্ষা করতে হলে তোর সাথে আর থাকা যাবে না। তাই বলে ভাবিস না আমার ভাগ সবটা একা ভোগ করবি। ব্যাস, চলে গেল তোহাস। আমি ওকে আটকানোনি। মেহেরিমা চেষ্টা করেছে। তুর্য একটাই ক্ষোভ আমার প্রতি, কেন আমায় ওকে আটকালাম না? ওর মতো সন্তান ভুল করলে বাবা মা কেন দূরে ঠেলে দিল?
নুরুল চৌধুরী কি তাহলে পারফেক্ট বাবা হতে পারেননি? এত ইগো। কিন্তু আমি ওকে বুঝাতে পারিনি কিভাবে ভেঙেছে তোহাস আমাকে। কখনো আর ওদের অশান্তির কারণ হতে চাই না। আড়ালে খোঁজ রেখেছি, তুজ্য প্রকাশ্যে রাখে। আমি বুঝি ওকে। সে চাইছে তোহাসের মন থেকে মেহেরিমার প্রতি ঘৃণা দূর করতে, বোঝাতে এই পরিবারের কখনো ওর খারাপ চায়নি। সৎ হলেও সে সবার খারাপ না, তাই না? আবার গম্ভীর বদমেজাজি রকচাটা ছেলেটার ধৈর্য ধরে এই নীরব প্রচেষ্টা বারবার মুগ্ধ করে আমাকে। এককালে কত মারপিট করত, কত কটু কথা তুজ্য নিতে পারে না। দিন দুয়েক না কাটতেই বিচার আসতো আমার কাছে, অথচ বড় ভাই কষ্ট দিল মুখ ফেরাতে পারেনি। সংসার সুখের পরিপূর্ণ হতে পারে না, সব মানুষ এক মনের হতে পারে না, কারো কারো ভিতরে রূপের এতটা হিংসা মিশ্রণ। মেহরিমা তোর প্রতি প্রথমবার পালিয়ে যাওয়ার জন্য ক্রুদ্ধ, ওর ভয় তুই আরিয়ানের ন্যায়। তবে বিশ্বাসে সেও বুঝে যাবে তোর মনটা, কষ্ট পাস না। শ্রেয়ার দৃষ্টি পায়ের তলায় সারি সারি বেঁধে উছিয়ে থাকা দুর্বা ঘাসগুলোর দিকে নিবদ্ধ। আমাদের সমাজে পার্থক্য মানুষ নিজেই করে তোলে। বিষ ছড়াই একটা ভালো সম্পর্ক দেখলে। সবাই এমন না, আবার কেউ কেউ এমন। শ্রেয়া এখানে তোহাসের দোষ খুঁজে পেল। অন্ধবিশ্বাসে সে যে কত মূল্যবান মানুষদের হারিয়েছে তা হয়তো আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। সকল নারীর সংসার গড়ে না, কোনো কোনো নারী ভাঙে। তার বাস্তব চিত্তের উদাহরণ আরিয়ানা। নুরুল চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালেন, বললেন, চল, অনেক রাত হয়েছে, ঘুমাবি। ধরা কণ্ঠে জবাব দেয় শ্রেয়া। জি বাবা, বলুন। নুরুল চৌধুরীর বুকটা ভার মুক্ত হলো যেন। নিঃশ্বাস ফেলতে আর কষ্ট হচ্ছে না ওনার। এখন মনটা শেষ বেলায় হলেও বড় ছেলের সান্নিধ্য চাই। সকল ভুল চোখ ভুলে আবারও শক্তপোক্ত একটা পরিবার চান তিনি। দরকার পড়লে আরিয়ানার দুহাত জোর করে একটু মিলেমিশে থাকার দাবি করবেন। হয়তো মেয়েটা কিঞ্চিত হলেও পরিবর্তন হয়েছে। ওনার একটাই চাওয়া, খাটিয়াটা দুই ছেলের কাঁধে উঠুক। সম্মুখে একটা দুয়ার, সেই দরজা টপকিয়ে দেখা পাবে ও কাঙ্ক্ষিত মানুষটার। মনটা ভীরু ভীরু, হাত একবার উঁচিয়ে তুলছে তো আবার নামিয়ে নিচ্ছে। শঙ্কায় বুকটা কেমন ফুলে ফুলে উঠছে, হাঁসফাঁস লাগছে সব কিছু। অপেক্ষা দীর্ঘায়িত করল না শ্রেয়া। চেপে ধরল কলিং বেল, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। সামনে দাঁড়ানো ব্যক্তিটা ভ্রুযুগল কুচকে তাকায় ওর দিকে। চাহনি তীক্ষ্ণ, ভীষণ ধারালো। এখনো কি রেগে আছেন তিনি? শ্রেয়া রিনিচিনি কণ্ঠে বলে উঠল কোনো উপায়ন্তর না পেয়ে। একটা ডিম হবে? গম্ভীর কণ্ঠের প্রত্যুত্তর আসে। আদর হবে, চলবে? শ্রেয়া ভরকে গেল। ওড়না মুচড়ে ধরতেই তুর্য ওকে টেনে ভেতরে নিয়ে আসে। ধপাস করে লাগিয়ে দেয় দরজাটা। পরক্ষণেই সেটার সাথে মিশিয়ে দিল শ্রেয়ার দেহখানি। আকস্মিকতায় বাকরুদ্ধ ও চোখজোড়া উপরে তোলার পূর্বেই তুর্য বাঁকা হেসে বলে উঠল, আমার বউ নিজের ঘরেই পাশের বাসার ভাবিদের মতো ডিম খুঁজছে। এখন কি আপনার ডিমই লাগবে? আদর কিন্তু ডিমের চেয়েও পুষ্টিকর। সো এটাই দিব নাকি আজও বাধা দিবেন? নেত্রযুগল উচ্চানো হলো না আর শ্রেয়ার। সেদিন রাতের কথা মনে পড়ে যায়। তুর্য তাহলে সত্যি সত্যিই সেই মুহূর্তের রেস ধরেই রেগে মেগে চলে এসেছে। ভাবনা কি নিছক নয়? ওর বাধা দেওয়াতে হয়তো একটু বেশি আহত হয়েছে মানুষটা, নয়তো এমন করে খোঁচা মারত আজ। আলোক শূন্য আধারিতে সেদিন তুর্য ওর এতই সন্নিকটে আসে যে অবলীলায় উভয়েই একে অপরের হৃদস্পন্দন মেপে নিতে পারে। ধীরে ধীরে শ্রেয়ার অনুভূত হয় পেটে রাখা হাতটা মৃদু মৃদু চাপ সৃষ্টি করছে, বাড়িয়ে তুলছে ভেতরের অস্থিরতা, গতিহীন অনুভূতিদের। কাঁধ হতে আঁচলটা কিঞ্চিত সরতেই মনে মনে জন্ম নেওয়া বাক্যটা বাস্তবায়ন করে শ্রেয়া। এটা কি মোহসর? নিস্তব্ধ কক্ষে আরো কঠিন নির্জীব ভাব চলে আসে প্রশ্নটা শ্রেয়ার নিছু স্বর হতে বেরিয়ে আসতেই। তুর্য বিনা বার্তায় সরে যায়। মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে হাত মুঠো করে জিজ্ঞেস করে, তোমার এটা মোহ লাগলো?
কণ্ঠে প্রবল ক্ষোভ, জেদ, রাগের সংমিশ্রণ। তার সঙ্গে আরও একটা জিনিস রয়েছে এবং তা হলো তাচ্ছিল্য ভাব। একে অভিমান নামক শব্দে রূপান্তরিত করলেও খুব একটা ভুল বলে বিবেচিত হবে না। শ্রেয়া এমন করে প্রশ্নটা করতে চায়নি। কিভাবে যে মুখ ফুটে বেরিয়ে এলো তাতেও নিজেই বিমূঢ় হতবাক। অল্প স্বল্প আবছা আলোতে কেঁপে কেঁপে ওঠে ওর কণ্ঠনালী। আপনি ফুলশয্যা রাতে যেসব বলেছিলেন সেগুলো সত্য নাকি এখন যা হচ্ছিল সেগুলো ভুলবশত? আমি বুঝতে পারছিলাম না। তোমার মতো গাধা বিয়ে করে আজ এক্ষুনি আরও একবার পস্তালাম। আগে পাগল ছিলাম, সামনেও আবার হতে হবে মনে হচ্ছে। আমি কি নেশাখোর যে মাতাল হয়ে কিংবা ভুল করে তোমার কাছে যাব? অন্য কোনো মেয়ে হলে হাবভাবে, কথার ধরনে এতদিনে সব বুঝে যেত। ঘুমাও। এখন যদি না ঘুমিয়েছ তাহলে পচা পানিতে ডুবিয়ে বুদ্ধি বাড়াবো। ব্যাককল গাধি। এই মেয়ে কটা প্রেম করেছো জীবনে? একটাও না। বিরস্ব মুখে উচ্চারণ করে শ্রেয়া। প্রেম করনি ভালো কথা, মানলাম। আমার সাথে প্রেম করার দৃঢ় ইচ্ছে তোমার, তাও বেশ সুন্দর বিষয়। কিন্তু রসায়নে এত কাঁচা হলে চলে? ভিতরে ভিতরে ভালোবেসে মরছো। উল্টো স্বামীকে দূরে সরিয়ে দিলে। আমার এতদিনকার কাণ্ডকলাপে আমাকে অনুভব না করে সবটা মোহ বলে চালালে। ইচ্ছে করছে কষিয়ে থাপ্পড় মারি, কিন্তু বউকে মারা যাবে না। কষ্ট হলেও সহ্য করতে হবে। কথাগুলো বলে ব্যালকনিতে চলে যায় তুর্য। শ্রেয়া সেদিকে চেয়ে থাকে এক দৃষ্টিতে। কখন দুচক্ষে ঘুম নামে টের পায় না। তবে সকালে ওঠে তুর্যের চলে যাওয়ার বিষয়টা ভাবাই ওকে। দূরত্বেও বুঝে তুর্যের গাঢ় অভিমানে বলা প্রত্যেকটা বাক্য। শ্রেয়া তো অনুভব করেছিল হৃদয়ের মিলন, তবুও কেন থেকে গেল এত সংশয়? তাহলে অনুভূতি কি পরিপূর্ণ ছিল না? লম্বা নিঃশ্বাস ফেলে ও ক্ষুদ্র স্মৃতিচারণের অন্ত করে। তুর্য ততক্ষণে দূরত্ব ঘুচিয়ে আরো নিকটস্থে এসে দাঁড়িয়েছে। শ্রেয়া আজ জানে মানুষটা শুরু থেকেই ওকে চায়, অতিরিক্ত চায়। শুধু তার প্রকাশের ধরনটা তেরা বেঁকা। তন্মধ্যে তুর্য কড়া কণ্ঠে বলে ওঠে, কি ভেবেছিলে বাধা দিয়েছো বলে রেগে চলে এসেছি? তাই মনমরা হয়ে থাকতে সারাক্ষণ? ঠিক মতো না খেয়ে শুকিয়ে হাড্ডি। আমি একটু শক্ত করে জড়িয়ে ধরলেই তো তোমার সকল হাড্ডি মটমট করে ভেঙে যাবে। অতীব বিস্ময়ে বিষ্ট শ্রেয়া। এ লোক কেমন করে জানলো ও মনমরা থাকতো সর্বক্ষণ? এসব রহিমা খালা বলতো না তো? তাহলে ওনার যোগাযোগ থাকতো রহিমা খালার সাথে। কিন্তু একটা থেকে যায়, বাড়ির বাদবাকি কারোর সঙ্গে কেন কথা বলতো না? এমনকি আয়ুষের সঙ্গেও না? নাকি স্রেফ ওর সাথেই যোগাযোগ করেনি? প্রচুর পরিমাণে প্রশ্নের জোয়ার শ্রেয়ার অন্তর্মহলের ছোট্ট সমুদ্রে। তবে সাহসের অত্যাধিক অভাব বোধ করছে ও। কারো সান্নিধ্যে এমনতর ঘটে না। শুধুই এই এক পুরুষের সামনে ভয় ভয় হয়ে ওঠে সবকিছু। স্বাভাবিক গলায় বলল,